আপনাদের স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অথবা পোস্টারাল হাইপোটেনশন। আমরা প্রথমে একটু ধারণা নিয়ে নিই যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অথবা পোস্টারাল হাইপোটেনশন কি, কাকে বলে। এই কন্ডিশনটা হচ্ছে যখন সাডেন ড্রপ অফ ব্লাড প্রেশার, যখন ব্লাড প্রেশার সাডেনলি অনেক নিচে নেমে যায়, যখন কোনো ব্যক্তি লাইং টু সিটিং, শোয়া থেকে বসে অথবা দাঁড়ায়। এটা সাধারণত ঘটে যখন কেউ লম্বা সময় বেডে শুয়ে থাকে এবং সাডেনলি বসে পড়ে অথবা দাঁড়ায় যায়, তখনই এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ঘটে। সাধারণত এই কন্ডিশনে এই সময় সিস্টোলিক ব্লাড প্রেশার 20 মিলিমিটার অফ মার্কারির থেকেও কম হয়ে যায় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিমিটার অফ মার্কারির সমান অথবা তার থেকেও কম হয়। এটা আসলে অনেক বেশি পরিমাণ কম। আচ্ছা, এটা নর্মালি কখন হয়? যখন বডি তার পজিশন সাডেনলি চেঞ্জ করে। নর্মালি কেউ যখন শুয়ে থাকে, শোয়া থেকে উঠে বসলে অথবা দাঁড়াইলে এই কন্ডিশনটা বেশি ডেভেলপ করে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন যে কারো হতে পারে। এটা কিন্তু নর্মালি স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের বেশি হয়। কারণ কি? তাদের নার্ভাস সিস্টেমটা অ্যাফেক্টেড, যেটা ব্লাড প্রেশারকে স্টেবল রাখতে সাহায্য করে। এবং এদের যে মাসেলের টোনটা অল্টার্ড হয়, যে কারণে এদের যে ব্লাডটাকে রিটার্ন করে দেওয়ার যে ক্ষমতা মাসেলের, এটা থাকে না। এবং সাধারণত যাদের সার্ভাইকাল লেভেলে ইনজুরি অথবা হাই থোরাসিক লেভেল, আমরা হাই থোরাসিক লেভেল মানে যেটাকে আমরা হাই প্যারাপ্লেজিয়া বলি, যেমন যাদের থোরাসিক 1 থেকে থোরাসিক 6 এর উপরে যাদের ইনজুরি, তাদেরকে আমরা হাই থোরাসিক বলি। তো যাদের এই সার্ভাইকাল এবং হাই থোরাসিক লেভেলে ইনজুরি, এদেরই এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। প্রিভিলেন্স কি বলে? প্রিভিলেন্স বলতেছে যে টেট্রাপ্লেজিয়া পেশেন্টরা 82% এবং প্যারাপ্লেজিয়া পেশেন্টরা 50% সাফার করে ইমিডিয়েটলি পোস্ট ইনজুরি, মানে স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর এই টেট্রাপ্লেজিয়া এবং প্যারাপ্লেজিয়া পেশেন্টদের আমরা 82% এবং 50% প্রিভিলেন্স পাই। শুধু যে এটা পোস্ট ইনজুরিতেই হবে এমন না, অনেক রোগীর এটা অনেক বছর থাকতে পারে। ফিজিওথেরাপি করার সময় যখন আমরা তাদেরকে বেড মোবিলিটি করাই, যখন তাদেরকে বেড মোবিলিটির সময় হয়তো আমরা লাইং থেকে সিটিং করাচ্ছি বা সিটিং থেকে আমরা স্ট্যান্ডিংয়ের দিক নিয়ে যাচ্ছি, তখন স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের এই পোস্টারাল হাইপোটেনশন হতে পারে। এটা প্রিভিলেন্স 74%। এবং এখানে বলছে যে যারা ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা বেশি নন ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরিতে থেকে। রিস্ক ফ্যাক্টর কী কারণে এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বেশি হতে পারে? যাদের বয়স 65 বছর কিংবা তার থেকে বেশি, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। যদি ডিহাইড্রেশন থাকে, যেমন জ্বর ছিল, ভমিটিং হয়েছে, অনেক বেশি পরিমাণ বমি হয়েছে, অথবা পানি কম পান করছে, ডায়রিয়া ছিল, অথবা অনেক বেশি পরিমাণ এক্সারসাইজ করা হয়েছে যেখানে অনেক বেশি সোয়েটিং, ঘাম ঝরে গেছে, তাহলে ডিহাইড্রেশন হবে এবং ব্লাড ভলিউম কম হয়ে যাবে। তখনই এই পোস্টারাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। তাদের হার্টের প্রবলেম থাকে, যেমন ব্রাডিকার্ডিয়া, হার্ট রেট স্লো, যেমন ভালভিউলার প্রবলেম, অথবা হার্ট অ্যাটাক ছিল, অথবা হার্ট ফেইলিওর ছিল, তাদের এই কন্ডিশন ডেভেলপ করতে পারে। যদি অ্যান্ড্রোক্রাইনে প্রবলেম থাকে, যেমন থাইরয়েড কন্ডিশনে প্রবলেম, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ছিল, অথবা কারো যদি ব্লাড সুগার কম থাকে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস রোগী, তাদের মাথা ঘুরাইতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, ব্লাড প্রেশার ফল করতে পারে। যদি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থাকে, যেমন পার্কিনসন ডিজিজ, মাল্টিপল সিস্টেমে যদি কোনো অ্যাট্রোফি থাকে, যদি ডিমেনশিয়া থাকে,
যেমন লিউ বডি ডিমেনশিয়া, অটোনমিক ফেইলিওর হয়, আর অন্যান্য ডিজিজের কারণে যদি নার্ভাস সিস্টেম ইম্পেয়ার্ড হয় তাহলে পোস্টারাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। ওষুধ খাওয়ার কারণে হতে পারে, যদি কেউ মেডিকেশন নাই, যারা হাই ব্লাড প্রেশার কমানোর জন্য, কন্ট্রোল করার জন্য যারা মেডিকেশন নিচ্ছে, হার্ট ডিজিজের জন্য বিভিন্ন ডায়োরিটিক্স নিলে কী হয়, অনেক ফ্লুইড আউট হয়ে যায়, তাহলে কী হতে পারে, এই কন্ডিশনগুলো ডেভেলপ করতে পারে। যেমন আলফা ব্লকার, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর হচ্ছে এসি ইনহিবিটর, নাইট্রেটস, হ্যাঁ, এগুলো সবগুলোই হাই ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য এবং এই মেডিকেশনের জন্য হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। মেকানিজম, যদি আমরা এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের মেকানিজমটা বুঝি তাহলে আমরা ফিচার, প্রগনোসিস, কন্ডিশন সব কিছু একটা ধারণা পেয়ে যাব যে মেকানিজম কীভাবে এই পোস্টারাল হাইপোটেনশন ডেভেলপ করতেছে। যে যদি কারো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি লো হয়ে যায়, ইম্পেয়ার্ড হয়, তখন কি হবে, এই যে ভ্যাসো কনস্ট্রিকশনের যে রিফ্লেক্সটা এটা ইম্পেয়ার্ড হবে। নর্মালি এটা স্পাইনাল কর্ড ইনজুরিদের বেশি হয়, যেটাই মেইন কারণ হচ্ছে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন ঘটার। এতে কি হয়, আর্টেরিয়াল যে ব্লাড প্রেশার এটা কমে যায়। এই অবস্থায় যদি কাউকে আপরাইট পজিশনে নেওয়া হয় উইথ স্পাইনাল কর্ড ইনজুরি কোনো রোগীকে, তাহলে এতে কী হবে, বেশিরভাগ ব্লাড এই অ্যাবডোমিনের দিক, ভিসেরার দিক এবং লোয়ার এক্সট্রিমিটিতে নেমে যায়। কারণ কি, কারণ এদের হচ্ছে অ্যাফারেন্ট নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিতে ইম্পেয়ার্ড আছে, তখন এদের এক্সেসিভ ব্লাড পুলিং থাকে অ্যাবডোমিনে এবং লোয়ার এক্সট্রিমিটিতে। যখন বেশিরভাগ ব্লাড নিচে থাকে তাহলে কি হবে, ব্লাড ভলিউম রিটার্ন কম করবে। তাহলে যখন ব্লাড ভলিউম রিটার্ন কম করবে তাহলে ডায়াস্টলিক ভলিউম কম হবে। যদি প্রথম ডায়াস্টলিক ভলিউম কম হয় তাহলে প্রথম ব্লাড কোথায় আসবে, রাইট এট্রিয়ামে, তারপরে রাইট ভেন্ট্রিকল, লাংসে যাবে, লাংস থেকে আবার লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাহলে লেফট ভেন্ট্রিকলে কম পরিমাণ ব্লাড আসবে, তাহলে লেফট ভেন্ট্রিকল স্ট্রোক ভলিউম কী হবে, কম হবে। যখন লেফট ভেন্ট্রিকল স্ট্রোক ভলিউম কম হবে তখন সেরেবেলামে বা অন্যান্য অর্গানে ব্লাডও কম যাবে। এই অবস্থায় কি হয়, হার্টের ট্যাকিকার্ডিয়া শুরু হয়। এই ব্লাডের ডিমান্ড পূরণ করার জন্য হার্টের ট্যাকিকার্ডিয়া শুরু হয়। কিন্তু এই হিউজ পরিমাণ ব্লাড যেহেতু শর্টেজ আছে, এই ট্যাকিকার্ডিয়া কাভার দিতে পারে না, মানে এই ব্লাডের ডিমান্ডটা কাভার দিতে পারে না, কারণ ব্লাড তো উপরে আসতেছে না, হার্টে পৌঁছাচ্ছে না, কারণ ব্লাড তো ভিসারে এবং লোয়ার লিম্বে সব জমে আছে। তখনই কি হয়, এই যখন রিডাকশন অফ সেরেব্রাল ফ্লো হয় তখন এই সাইন অ্যান্ড সিমটম অফ অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন ডেভেলপ করে, তখন তার ফিচারগুলো ডেভেলপ করে। আমরা যদি মেকানিজমের আরেকটু ভিতরে যাই যে কেন এই প্রবলেমগুলো ঘটতেছে, কেন ব্লাড অ্যাবডোমিনে বা লোয়ার লিম্বি থেকে যাচ্ছে, এখানে বলছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা এটা কার্ডিওভাস্কুলার কন্ট্রোলকে এটা একটা ক্রিটিক্যাল রোল প্লে করে। এখন স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ইম্পেয়ার্ড হয় এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা প্রিজার্ভ থাকে। অ্যান্ড যখন কারো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইম্পেয়ার্ড হবে এবং প্যারাসিম্প্যাথেটিক প্রিজার্ভ থাকবে, অ্যান্ড সিম্প্যাথেটিকের ফাংশন কী, এর কাজ হচ্ছে কনস্ট্রিকশন করা, সব কিছু কনস্ট্রিকশন করা, ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন করা, আর প্যারাসিম্প্যাথেটিক কাজ হচ্ছে রিল্যাক্সেশন করা। তো যখন এই সিম্প্যাথেটিক কনস্ট্রিকশন করতে পারবে না কারণ সেটা ইম্পেয়ার্ড, আর প্যারাসিম্প্যাথেটিক যেহেতু প্রিজার্ভ থাকে তার কাজ কি রিল্যাক্সেশন করা, তখন এখানে এই সিনার্জিস্টিক যে অ্যাক্টিভিটি, এদের যে কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যায়। এটা নর্মালি কাদের ক্ষেত্রে হয়, যাদের সার্ভাইকাল এবং হাই থোরাসিক লেভেল যাদের ইনজুরি তাদের এই প্রবলেমটা বেশি হয়। যাদের T6 বা তার উপরে লেভেলে ইনজুরি, T6 বা তার উপরে লেভেলে ইনজুরি, তাদের স্প্লাঙ্কনিক বেডে কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়। আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম ব্লাড জমে থাকে হচ্ছে স্প্লাঙ্কনিক ব্লাড বেডে। এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে এই যে স্প্লিন, প্যানক্রিয়াস এবং এই ইন্টেস্টাইনের এই রিজিয়নে হচ্ছে
ব্লাড আমাদের ম্যাক্সিমাম জমে থাকে, এবং এই রিজনটাকে স্প্লাঙ্কনিক বেডটাকে সাপ্লাই দেয় হচ্ছে স্প্লাঙ্কনিক নার্ভ, যার সাপ্লাই আসে হচ্ছে T5 থেকে T9। যদি কারো T6 লেভেলের বা তার উপরের লেভেলে ইঞ্জুরি হয়, মানে T6-এর উপরে যদি ইঞ্জুরি হয়, তখন T5 বা তার উপরে ইঞ্জুরি, তাহলে T5 থেকে সাপ্লাই বন্ধ হইলো, তাহলে স্প্লাঙ্কনিক বেডটা সাপ্লাই বন্ধ হয়ে গেল বা ইম্পেয়ার্ড হলো। তার মানে এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটা ইম্পেয়ার্ড হলো। তাহলে এখানে কী হবে, এটা শুধু প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি কাজ করবে, এটা রিল্যাক্সেশন হবে, হিউজ পরিমাণ ব্লাড, হিউজ পরিমাণ বডির ব্লাড এইখানে জমে থাকবে, এই অ্যাবডোমিনাল রিজিয়নে জমে থাকবে, এবং কিছু ব্লাড থাকবে লোয়ার লিম্বে। বলছে যে দ্য হায়ার দ্য লেভেল অফ ইঞ্জুরি, যত উপরে ইঞ্জুরি হবে তাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইম্পেয়ারমেন্টটা আরও বেশি হবে। তাহলে আমরা এখান থেকে একটু বুঝি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যত বেশি ইম্পেয়ার্ড হবে, তত বেশি পরিমাণ ব্লাডগুলো আমাদের ভেসেলে জমে থাকবে, এবং তাহলে আমাদের স্ট্রোক যে কার্ডিয়াক যে স্ট্রোক ভলিউম এটা কম হবে এবং আউটপুটটাও কম হবে। যখন কাউকে কোনো পেশেন্টকে আপরাইট পজিশনে নেওয়া হয়, তখন নর্মালি ব্যারোরিসেপ্টরটা ভ্যাসোকনস্ট্রিকশনে কাজ করে। অ্যান্ড ভ্যাসোকনস্ট্রিকশন ব্যারোরিসেপ্টর থাকে কোথায়? এই ক্যারোটিড সাইনাস এবং হচ্ছে অ্যাওর্টিক আর্চের এখানে ব্যারোরিসেপ্টর থাকে। কিন্তু যেহেতু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইম্পেয়ার্ড, সেহেতু এখানে ব্যারোরিসেপ্টর ঠিকমতো কাজ করতে পারবে না এবং এই ব্লাড প্রেশারকে ঠিকমতো মেনটেন করতে পারবে না, সেরেব্রাল পারফিউশন মেনটেন করতে পারবে না। তাহলে এবং আরও কিছু মেকানিজমের মধ্যে, যেমন ভাস্কুলার রেজিস্ট্যান্স, এখানে কার্ডিওভাস্কুলার কন্ট্রোলটাকে খুব বেশি পরিমাণে এখানে ক্রুশিয়াল রোল প্লে করে এই ভাস্কুলার রেজিস্ট্যান্স। এখন যেহেতু এই সব কিছু কন্ট্রোলের বাইরে, কারণ যেহেতু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইম্পেয়ার্ড বা পোর, তখনই এই ফিচার অফ অর্থোস্টাটিক হাইপোটেনশন ডেভেলপ করে। আর আমরা যদি সাইন সিমটম দেখি কি কি হয়, ফিলিং অফ লাইট হেডেড অর ডিজি, মানে মাথা ঝিমঝিম করবে, মাথা ঘুরাবে, ব্লাডি ভিশন, চোখে ঝাপসা দেখবে, লস অফ হিয়ারিং আর রোরিং ইন দ্য ইয়ার, কানে কম শুনবে অথবা মানে গুম গুম শব্দ হবে, গানের ভিতর মনে হবে কোনো শব্দ হচ্ছে, নওশিয়া, বমি বমি লাগতে পারে, কনফিউশন, ফ্যাটিক, দুর্বল লাগতে পারে, মাসল দুর্বল হতে পারে, অজ্ঞান হতে পারে। এখানে ডায়াগনোসিস, আমরা এখানে ডায়াগনোসিস যেটা দেখতেছি, এটা আমরা ট্রিটমেন্ট পারপাজেও ইউজ করে থাকি। যেসব পেশেন্টরা অর্থোস্টাটিক হাইপোটেনশনের সাফার করে, তাদেরকে আমরা এটা টেস্ট করতে পারি, বা একই সঙ্গে এটা আমরা ট্রিটমেন্ট পারপাজে ব্যবহার করতে পারি, যেটাকে আমরা টিল টেস্টিং বলি অথবা টিল টেবিল বলি আমরা অনেক সময়। যে এটা মেইনলি প্যাসিভলি করা হয়, পেশেন্টকে প্রথমে এই বেডটা হরাইজন্টালি থাকে এবং রোগীকে প্রথমে এখানে শোয়াই দেওয়া হয়, তারপর বেল্ট দিয়ে বেঁধে দিয়ে রোগীকে ধীরে ধীরে একটা ইনক্লিন পজিশনে নেওয়া হয়, যেখানে 60 to 90 ডিগ্রি এই পজিশনে থাকবে, একদম স্ট্রেট না, ভার্টিক্যালি থাকবে, এবং এটা টোটালি হবে প্যাসিভলি, মানে রোগী কোনো প্রকার শক্তি দিবে না। তখন আমরা খেয়াল করবো যে তার কতটুকু লেভেলে গেলে তার এই ফিচারগুলো ডেভেলপ করতেছে, এবং এটা আমরা ট্রিটমেন্ট পারপাজে ইউজ করতে পারি। তাকে আস্তে আস্তে আমরা অ্যাডাপ্টেশন করাইতে পারি তার এই ফিচারের সাথে। ম্যানেজমেন্ট, অর্থোস্টাটিক হাইপোটেনশনের ম্যানেজমেন্ট কি হতে পারে? সবথেকে বড় ম্যানেজমেন্ট হচ্ছে এখানে স্লোলি রেইজ দ্য হেড, মাথা ধীরে ধীরে উঁচু করতে হবে, পিলো সাপোর্ট দিতে হবে, আমরা ব্যাক রেস্ট ইউজ করতে পারি বেডে, অথবা যদি ইলেকট্রিক বেড হয় তাহলে বেডের হেড পোর্শনটাকে আমরা ধীরে ধীরে উঁচু করতে পারি, হাফ লাইং পজিশন বা প্রপড আপ পজিশনে আমরা পেশেন্টকে বসায় রাখতে পারি কিছুক্ষণ, হুইল চেয়ারে ট্রান্সফারিং করার আগে অথবা স্ট্রেট সিটিং করানোর আগে আমরা এই পজিশনে তাকে অ্যাডাপ্টেশন করাইতে পারি, এবং তার যে হুইল চেয়ারটা থাকবে এটা যেন পিছনে বাঁকা করা যায়, মানে টিল্টিং হুইল চেয়ার যেন থাকে, অথবা যদি টিল্টিং হুইল চেয়ার না থাকে তাহলে নর্মাল হুইল চেয়ারে আমরা ব্রেক দিয়ে রোগীকে পিছন দিকে আমরা টিল্টিং করে ধরে রাখবো কিছুক্ষণ, যখনই তার এই ফিচার ডেভেলপ করবে।
এবং রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল বাইন্ডার এবং কম্প্রেশন স্ট্রোকিং আমরা মোজা ইউজ করতে পারি, কারণ যেহেতু তাদের এই অ্যাবডোমিনাল রিজিয়ন এবং লোয়ার লিম্বে ম্যাক্সিমাম ব্লাড জমে থাকে, তাই আমরা অ্যাবডোমিনাল বাইন্ডার ইউজ করতে পারি। এটা এক ধরনের রাবারের বেল্টের মতো বা কাপড়ের বেল্ট, যেটা খুব টাইট করে বেঁধে দেওয়া হয় এবং টাইট মোজা পায়ে পরানো হয়, যেন কম্প্রেশনে মানে মাসেলের টোন যে কাজটা করতো এই টোনের কাজটা আমরা এই অর্থোটিক ডিভাইস দিয়ে কাজটা করার চেষ্টা করব, অ্যাবডোমিনাল বাইন্ডার এবং কম্প্রেশন ব্যান্ডেজ দিয়ে, যেন এটা ব্লাডের যে রিটার্ন আউটপুট যেন বাড়ে। এবং আমরা সাজেশন করব অবশ্যই স্টে অ্যাক্টিভ থাকতে হবে, হাইড্রেটেড ফ্লুইড ইনটেক করতে হবে এবং লং টাইম বেডে শুয়ে থাকা যাবে না যদি খুব বেশি পরিমাণ নেসেসারি না থাকে। ম্যানেজমেন্টের মধ্যে ফ্লুইড এবং সল্ট ইনটেক, নর্মালি আমরা কি বলি যে লবণ কম খাইতে বলি, কারণ লবণ বেশি খাইলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু এসব রোগীদের ক্ষেত্রে যারা পোস্টারাল হাইপোটেনশনে ভুগে তাদেরকে আমরা ফ্লুইড বেশি খেতে বলবো এবং হাই সল্ট ডায়েট খেতে বলবো, কারণ এই অতিরিক্ত ফ্লুইড এবং হাই সল্ট ডায়েট যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটাকে ইনক্রিজ করে। যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে হাইপোটেনশন কমে আসবে। এবং এই ট্রিটমেন্টটা যারা ইডিওপ্যাথিক মানে যারা স্পাইনাল কর্ড ইনজুরি বাদেও যাদের এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন আছে তাদেরও ক্ষেত্রে প্রযোজ্য। ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন স্পাইনাল কর্ডের পেশেন্টের জন্য এটা খুবই ভালো কাজ করে, কারণ এরা কি করে এই ডিভাইসটা ফিজিওলজিক মাসেলের যে পাম্পের অ্যাক্টিভিটি বাড়াই দেয় অথবা অ্যাক্টিভেট করে, এবং এটা কি করে সুপারফিশিয়াল এবং ডিপ ভেনের উপর কম্প্রেশন করে। মানে মাসেল টোন থাকলে আমরা যখন হাঁটি আমরা কাপ মাসেলকে কি বলি, পেরিফেরাল হার্ট। কাপ মাসেল যখন ফোর্স দেয় যে ব্লাডটা জমে থাকে এটা স্কুইজ করে উপরে উঠে আসে। যেহেতু স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের এই মাসেলগুলো কাজ করে না, যখন ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করা হবে তখন মাসেলের কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে, এতে তার যে ব্লাড সার্কুলেশনটা এটা ইমপ্রুভ করবে। মানে প্যাসিভলি মাসেলকে আমরা অ্যাক্টিভ করাইলাম। এবং যখন লেগ মাসেল এই কন্ট্রাকশন অফ লেগ মাসেল যখন ইনডিউসড হবে তখন কার্ডিয়াক আউটপুট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে এবং পরবর্তীতে ভেনাস রিটার্নটাও বেড়ে যাবে। ইফেক্ট অফ এক্সারসাইজ, এখানে বলা হয়েছে যে এক্সারসাইজ যদি পেশেন্ট নিজে করতে না পারে, অ্যাক্টিভলি না পারে, তাহলে পেসিভ মুভমেন্টও লোয়ার লিম্বের পেসিভ মুভমেন্টেরও অনেক পটেনশিয়াল বেনিফিট আছে এই ব্লাড প্রেশার রিডাকশনটাকে কমানোর জন্য। এবং ডিফারেন্ট স্টাডি বলতেছে যে যদি টেট্রাপ্লেজিয়া পেশেন্টদের আমরা সাইক্লিং করাই, যেটা ইলেকট্রিক সাইকেল বা আমরা সিপিএম বলি, কন্টিনিউয়াস পেসিভ মুভমেন্ট, এখানেও যদি আমরা দিয়ে রাখি লোয়ার লিম্বের যদি একটি মুভমেন্ট হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ করবে। এবং এক্সারসাইজ ট্রেনিং, কিছু এভিডেন্স বলে যে এক্সারসাইজ ট্রেনিং করাইলে সিম্প্যাথেটিক আউটফ্লো বাড়ে। তাহলে সিম্প্যাথেটিক আউটফ্লো যদি বাড়ে তাহলে অটো কিছু অ্যাক্টিভিটি বেড়ে যাবে, যাতে ফিচারগুলোকে কমাইতে সাহায্য করবে। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে যদি আমরা যাই, যেখানে কিছু মেডিকেশন আছে যে মেডিকেশনগুলো এই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন ইউজ করা হয়, আমি এখানে কিছু মেডিকেশনের নাম লিখছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেডিকেশন ফিজিশিয়ানের কনসালটেশন ছাড়া নেওয়া যাবে না। আমাদের খেয়াল রাখতে হবে যে এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনের কারণে যে ডিজিনেস ডেভেলপ করে, ব্লাড ভিশন ডেভেলপ করে, তার যে ফিচারগুলো, এগুলোর সঙ্গে যুদ্ধ করা যাবে না। এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি করতে পারবেন না। যদি আপনি এটাকে গুরুত্ব না দেন, যদি ইগনোর করেন, তাহলে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যেতে পারেন। অজ্ঞান হওয়ার পরে যদি পড়ে যান, দুর্ঘটনা ঘটবে, ফ্র্যাকচার হতে পারে, ইনজুরি হতে পারে, হেড ইনজুরি হতে পারে। সেহেতু উচিত হবে যখন ডিজিনেস ডেভেলপ করবে সাথে সাথেই আপনি যেই পজিশনে থাকবেন, হয় শুয়ে পড়ুন অথবা হুইল চেয়ার থাকলে হুইল চেয়ারটাকে পিছনে বাঁকা করতে বলুন। আমরা রোগীর হুইল চেয়ারটা পিছনে বাঁকা করে ফেলবো, তাহলে কী হবে, ব্রেনে ব্লাড এবং সেন্স সাপ্লাইটা বেড়ে যাবে
এবং এই ফিচারগুলো কমে আসবে আস্তে আস্তে। যদি কখনো এরকম হয় যে দীর্ঘদিন কোনো রোগীর বা কোনো ব্যক্তির দীর্ঘদিন এই প্রবলেম ছিল না স্পাইনাল কর্ড ইনজুরি হওয়ার পর, কিন্তু রিসেন্ট সে তার এই ডিজিনেসটা ফিল করতেছে, যখনই সে উঠে বসে সে এখন ফিল করে, তাহলে আমরা ধরে নিতে পারি তার কোনো ইনফেকশন আছে, অথবা তার অন্য কোনো মেডিকেল প্রবলেম, যেমন হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম বা আদার কোনো প্রবলেম তার ডেভেলপ করছে, যেহেতু এতদিন তার ছিল না তার এই হাইপোটেনশন। আমি এখানে দুইটা রেফারেন্স দিছি, যদি ইনফরমেশনগুলো আমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, তারপর আমি এখানে দুইটা রেফারেন্স দিয়ে রাখছি, যেখানে অর্থোস্টেটিক হাইপোটেনশন নিয়ে একটা রিভিউ আছে, এটা একটা সিস্টেমেটিক রিভিউ, এবং নিচেরটা একটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের যে অর্থোস্টেটিক হাইপোটেনশন, এগুলা রিভিউ টাইপের আর্টিকেল, এবং খুব ভালো জার্নালে দুটো পাবলিশ করা। আপনারা এই দুইটা আর্টিকেল ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। এই আর্টিকেলের নিচে যেগুলো আরও রেফারেন্স লিস্ট আছে, ওইখানে আরও অনেক আর্টিকেলের নাম দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আরও আর্টিকেল পড়ে নিতে পারবেন। আসলে জানার শেষ নেই, জানতে হবে। আর যদি আপনাদের কোনো প্রকার সাজেশন থেকে থাকে, আমার এই ক্লাসগুলো নিয়ে কোনো প্রকার মতামত থেকে থাকে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো প্রকার অসামঞ্জস্য মনে হয়, কোনো ইনফরমেশনে কোনো ভুল মনে হয়, তাহলে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। কারণ ক্লাসগুলোর উদ্দেশ্য নলেজ শেয়ারিং করা, যেহেতু জানার শেষ নেই, আমি চেষ্টা করছি আপনাদের জানানোর। আমার ক্লাসের মাঝে কোনো ভুল থাকলে বা কোনো অসামঞ্জস্য তথ্য থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।